আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে এবং আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এটিএন নিউজের এই অনুষ্ঠানটি তরুণদের জন্য তারুণ্যের একটি প্ল্যাটফর্ম এবং এই অনুষ্ঠানে আমরা কিছু স্বপ্নবাজ তরুণদেরকে আমন্ত্রণ জানাই যারা তাদের কাজের মধ্য দিয়ে নানাভাবে নানা দিক দিয়ে বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের জন্য কিছু করছে এবং সেই সব স্বপ্নবাজ তরুণ যারা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারা নিজ নিজ জায়গা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে এমন সব তরুণদেরকে আমরা আমন্ত্রণ জানাই। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিবেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং একজন প্রতিষ্ঠাতা সদস্যকে, কারণ এই ফাউন্ডেশনটি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে এবং পাশাপাশি তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে, তরুণদের নিয়ে নানা ধরনের কাজ করে এবং সেই বিবেক ফাউন্ডেশনের দুজনকে আজকে আমরা পেয়েছি। আমাদের সঙ্গে আছেন এম মনোয়ার, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি বিবেক ফাউন্ডেশন, এবং আমাদের সঙ্গে আছেন সাদিয়া আফরিন মৌ, প্রতিষ্ঠাতা সদস্য বিবেক ফাউন্ডেশন। আপনাদের দুজনকে আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং দর্শক, আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে, এবং আপনারা চাইলে এই বিবেক ফাউন্ডেশনের যে কার্যক্রম বা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত চাইলে আপনারা দিতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডিটি রয়েছে সেই ফেসবুক আইডিটির মাধ্যমে। আচ্ছা, প্রথমেই আমরা একটু মনোয়ারের কাছেই জানতে চাইব যে বিবেক ফাউন্ডেশন শুনেই মনে হচ্ছে যে বিবেক, মানুষের যে বিবেক রয়েছে সেই বিবেক রিলেটেড কোনো একটা বিষয়, তো এই নামকরণের পেছনে কোনো গল্প আছে কিনা? শুরুতেই ধন্যবাদ জানাই এটিএন নিউজকে আমাদেরকে ইয়াং নাইট প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। প্রত্যেকটা স্বপ্নের পিছনে একটা গল্প থাকে, বিবেক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পিছনে একটা গল্প আছে। আমি যখন কলেজে পড়াশোনা করি তো কলেজ শেষেই নর্মালি যেটা হইতো যে অন্যান্যদের সাথে আমরা আড্ডা দিতে আসতাম হাতির ঝিলে। তো যখন আড্ডা দিতে আসতাম তখন প্রায়শই খেয়াল করতাম যে হাতির ঝিলে যে নোংরা পানি আছে সেই নোংরা পানির মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে, এবং যেই সময়টাতে আমরা বেসিক্যালি আড্ডা দিতাম ওই সময়টাতে ওদের পড়াশোনা করার কথা কিংবা বাসায় থাকার কথা। তো ওদের দেখে আমার মনে একটা প্রশ্ন জাগলো, তাইলে কি ওরা সুবিধা বঞ্চিত? ওরা কি তাইলে পড়াশোনা করে না এবং কেন করে না? এবং এই জিনিসটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করলাম, দেখলাম, ওদের সাথে কথা বললাম, যেটা শুনি আমি যে ওরা সবাই বস্তিতে থাকে এবং অ্যাকচুয়ালি ওরা পড়াশোনা করতে চায়। তো তখন থেকেই একটা স্বপ্ন লালন করি যে যারা সমাজে সচ্ছল তারা তো পড়াশোনার সুযোগ পায়, কিন্তু সুবিধা বঞ্চিত শিশু যারা আছে, যারা বস্তিতে থাকে, যা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদেরকে বলি আমরা, এরা তো আসলে সেইভাবে সুযোগটা পায় না। তো সেই জায়গা থেকে একটা সিম্প্যাথি কাজ করে এবং আমি তখনই চিন্তাভাবনা করি যে ওদের নিয়ে কাজ করার জন্য একটা সংগঠন প্রতিষ্ঠা করা যায় কিনা। এবং কলেজ লাইফে আমি সেটা বাস্তবায়ন করতে পারিনি, কারণ কলেজ লাইফে সবাই একটু ছন্ন ছাড়া থাকে, আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। আমি যখন ভার্সিটিতে আসি, ভার্সিটি লাইফে, তো আসার পরে 1 মাস বা 2 মাস পরে আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করি বিষয়টা যে সমাজে তো অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যারা শিক্ষা থেকে শুরু করে নানান ধরনের অধিকার থেকে বঞ্চিত, এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তরুণ আছে, এদের নিয়ে আসলে কোনো কাজ করা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ সবাই এটা শোনার পরে বলে যে হ্যাঁ, নিঃসন্দেহে তাদের নিয়ে কাজ করা যায়। এবং আমার ক্যাম্পাস তার পাশেই হচ্ছে গেল করাইল বস্তি, বিষয়টা ওরা খুব ভালোভাবে ফিল করে যে আসলেই তো ওদের জন্য কাজ করা দরকার। এবং আমরা যেহেতু তরুণ, আমাদের তো দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকেও তো আমাদের কাজ করা উচিত। তো তারপর থেকেই বিবেক ফাউন্ডেশনে আমাদের কাজ শুরু, পথ চলা আর কি। মানে নামকরণটা কিভাবে ঠিক করলেন যে এটাই এটা নাম হবে বিবেক ফাউন্ডেশন? আমি যখন আড্ডা দিতাম এবং দেখতাম, দেখার পরে যেই ফিলটা আমার ভিতরে হইছে সেটা কিন্তু আমার বিবেক বোধটা কাজ করছে, রাইট? নিজের ভিতরের তাড়নাটা কাজ করেছে, ভিতরের তাড়নাটা, রাইট? এবং সেই জায়গা থেকে মোটামুটি আমরা চিন্তা ভাবনা করি আমাদের সংগঠনের নাম বিবেক ফাউন্ডেশন। আচ্ছা মৌ, আপনার কাছে একটু জানতে চাইবো যে বিবেক ফাউন্ডেশনের সঙ্গে আপনি কিভাবে যুক্ত হলেন, আর কতজন মিলে আসলে আপনারা শুরু করেছেন, যেহেতু আপনি নিজেও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করছেন, কিভাবে শুরু করলেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে এমন একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। যেমনটা মনোয়ার বলল যে ও ভার্সিটিতে এসে কিছু ফ্রেন্ডকে বলেছে, তার মধ্যে আমিও ছিলাম। এটা বলার পর আমি মূলত এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে আমি কাজ করতে পারবো, আমার স্বেচ্ছাসেবী কাজ করার ইচ্ছা ছিল আগে থেকেই। তো বলার পর আমি আগ্রহ দেখিয়েছি এবং প্রথমে খুব অল্প সংখ্যক ফ্রেন্ড ছিল আমাদের মধ্যে, সবাই ফ্রেন্ড ছিলাম, 5-6 জন ফ্রেন্ড নিয়ে আমরা মূলত যাত্রাটা শুরু করেছিলাম। তো এভাবেই এগিয়েছি, এখন মোটামুটি আছি, চলছে। আচ্ছা,
একটা বিষয় জানতে চাইবো যে আপনার তো এই বিবেক ফাউন্ডেশনটা আসলে কি ধরনের কাজ করে? আমরা শুনছিলাম যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মানে আসলে কি কি ধরনের কাজ করে থাকে বিবেক ফাউন্ডেশন? আচ্ছা, বিবেক ফাউন্ডেশন যখন আমরা প্রতিষ্ঠা করি তখন আমাদের মাথার মধ্যে যে চিন্তাটা ছিল যে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করব, কিন্তু প্রতিষ্ঠার পর দেখলাম যে শুধু সুবিধাবঞ্চিত শিশুর কথা চিন্তা করলেই হবে না, কারণ যেই ছেলেটার ফ্যামিলি অ্যাকচুয়ালি পোর ফ্যামিলি, গরিব, সেই ফ্যামিলি অ্যাকচুয়ালি কীভাবে তার সন্তানকে পড়াশোনা করাবে এবং সে কীভাবে আসলে ওই সন্তানের মৌলিক চাহিদাগুলো পূরণ করবে। তো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার পরে যখন আমাদের মাথায় এই চিন্তাটা আসে, আমরা তখন চিন্তা করলাম যে তাদের ফ্যামিলি নিয়েও আমরা কাজ করি, এবং ফ্যামিলি নিয়ে যখন কাজ করলাম তখন দেখলাম যে আমাদের আসলে দক্ষতার জায়গায়, আমরা যেহেতু তরুণ, এই কাজে আমরা কখনোই ছিলাম না, আমাদের একটা দায়বদ্ধতা, একটা ভালো লাগা কিংবা মানবিক কারণেই হোক এই কাজে আমরা সবাই যুক্ত হই। তো তারপর খেয়াল করলাম যে যেহেতু আমাদের সেইভাবে আসলে বেসিক নলেজটা নাই বা আমাদের যে স্কিলটা দরকার সোশ্যাল ওয়ার্ক করার জন্য, তখন আমরা চিন্তা করলাম যে আমরা তরুণদের নিয়েও কাজ করবো, মানে সুবিধাবঞ্চিত শিশু। অর্থাৎ মানে প্রত্যেকটা কাজ করতে গিয়ে পরতে পরতে আপনাদের মনে হয়েছে, অনুধাবন হয়েছে যে না আসলে এইটার জন্য কাজ করতে গেলে এই কাজটাও করা উচিত। সেই তখন আসলে কাজের প্রেক্ষাপটে বা এই কাজ করার প্রেক্ষিতে তখন আসলে আস্তে 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 নানা ধরনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট। রাইট। আচ্ছা, সাদিয়াপুর কাছে জানতে চাইবো যে আপনারা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন, ভাই বলছিলেন, তো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আসলে কি কি ধরনের কাজ করে থাকেন আপনারা? প্রথমত আমাদের প্রোগ্রাম হচ্ছে এডুকেশন প্রোগ্রাম নামে আমরা একটা প্রোগ্রাম চালাচ্ছি মহাখালী করাল বস্তিতে। সেটা মোটামুটি 3 বছর 4 বছর ধরে আমরা একটা প্রোগ্রাম চালাচ্ছি। সেখানে কিছু বাচ্চাদের নিরক্ষর যেন কেউ না থাকে, স্বাক্ষর জ্ঞান দেওয়ার জন্য সেই চেষ্টা করছি। জি ভাইয়া বলতে পারেন। আমরা যখন কাজ শুরু করি তখনই মোটামুটি আমরা একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করি, কারণ হচ্ছে ভাসমান কাজ করলে আসলে সেটার আউটপুটটা খুব একটা স্থায়ী হয় না। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমরা মহাখালী করাইল বস্তির সাথেই বেদেপল্লী নামে একটা জায়গা আছে, ওই যে 350 ফ্যামিলি আমরা সিলেক্ট করি, এবং এই 350 ফ্যামিলির যেই বাচ্চাগুলো আছে যারা একবারে পড়াশোনাই করতো না, মানে কোনো স্কুলেই ছিল না, রাস্তাঘাটে চলাফেরা করতো, হয়তো বা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিল কিংবা নেশা করতো, আমরা ওদেরকে চুজ করে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করি সর্বপ্রথম। সেটা হচ্ছে বিবেক এডুকেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় আমরা করাইল বস্তির মানে যে ছেলেগুলোকে আমরা চুজ করি, ওদের নিরক্ষর যেন না থাকে, ওদের ভিতরে যেন পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মে এবং ওরা যেন সচেতন হয়, এবং ফ্যামিলি যারা আছে তারাও যেন অনুধাবন করে যে অ্যাকচুয়ালি পড়াশোনার দরকার আছে। তো এই চিন্তাভাবনা থেকেই আমরা আসলে ওদের পড়াশোনা, অক্ষর জ্ঞান দান করার জন্য প্রথমে খোলা মাঠের মধ্যে আমরা ওদের পড়াতাম, এবং আল্লাহর রহমতে এখন আমরা একটা রুম নিয়ে ওদেরকে পড়াচ্ছি। আচ্ছা, সাদিয়াপুর কাছে একটু জানতে চাইবো যে এই যে এখন যে আপনারা পড়াচ্ছেন যাদেরকে, সেখানে আসলে কারা পড়াচ্ছেন, কারা শিক্ষা দিচ্ছেন, এবং এই পড়াতে গিয়ে আসলে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তরটা আমরা জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো। জি হ্যাঁ, নাম আবার বলবো? জি, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আচ্ছা, ঠিক আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম হচ্ছে ইকবাল, মহাখালী থেকে। জি ইকবাল ভাই বলেন। জি, প্রশ্নটি করবেন। জি, প্রশ্নটি হচ্ছে যে বিবেক ফাউন্ডেশন কি ঢাকার মধ্যে সীমাবদ্ধ কিনা, এবং আপনারা কি সারা বাংলাদেশে কাজ করতে চাচ্ছেন কিনা? জি ইকবাল, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা ইকবালের প্রশ্নে যাব, তার আগে সাদিয়াপুর কাছে একটু জানতে চাইব যে আপনারা তো এখন একটা রুমের ভেতরে আসলে পড়ানো শুরু করেছেন, তো এই পড়াতে যখন গিয়েছেন, আমরা বিভিন্ন সময়ে অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের কাছ থেকে আমরা জেনেছি যে আসলে এই ধরনের যারা সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যাদেরকে আমরা বলি, তাদেরকে কিন্তু পড়ানোটা অনেক কষ্টকর, এবং তাদেরকে পড়ার টেবিলে বসিয়ে রাখাটাও অনেক কষ্টকর। সেক্ষেত্রে আপনারা কি ধরনের অভিজ্ঞতা ফেস করেছেন? ওদের পড়াশোনার আগ্রহটা খুবই কম, জানি না কেন আগ্রহ খুবই কম দেখা যায়, এবং ওদের যে পড়াবো 1 ঘন্টা সময় ওরা বসে থাকতে চায় না, সেখানে ওদের ছটফটানো ভাব। সেক্ষেত্রে আমরা খাবারের একটা প্রক্রিয়া আছে যে আমরা
ফুড মানে যারা হচ্ছে পড়বে তাদেরকে হচ্ছে খাবার খাবার সরবরাহ দেয়া, করবে। হ্যাঁ। জি। আমরা যারা মেম্বার আছি সংগঠনের আমরাই পড়াচ্ছি এখনো। আর প্রবলেমের ব্যাপারে বলবো কিছু প্রবলেম তো হয়, মেয়ে হিসেবে বলবো ফ্যামিলি থেকে কিছু প্রবলেম ফেস করতে হয়, প্লাস আশেপাশে থেকেও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, বিভিন্ন কটু কথা তো আচ্ছা আছেই। ঠিক আছে। মনোহর ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আপনার তো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যেহেতু কাজ করছেন, এই সুবিধাবঞ্চিত শিশুদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে? মানে আপনাদের পক্ষ থেকে আপনারা কোনো জরিপ বা পরিসংখ্যান করেছেন কিনা? সুবিধাবঞ্চিত শিশুদের সংখ্যা দুঃখজনক হলেও আমাদের দেশে দিন দিন বাড়ছে, এবং তার থেকেও যেটা বেশি দুঃখজনক যে আমাদের দেশে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভাবার লোক বা ভাবনাটা মনে হয় খুবই কম। আপনি জানলে অবাক হবেন, আমাদের নিজস্ব কোনো জরিপ নেই, তবে বিভিন্ন জরিপ থেকে যেটা জানা যায় সারা বাংলাদেশে মোট বা প্রায় 11 লক্ষ সুবিধাবঞ্চিত শিশু আছে, এবং এর বেশিরভাগ অর্থাৎ শুধু ঢাকা শহরেই বসবাস করে 4,50,000 পথ শিশু, এবং এরা মোটামুটি সবাই শিক্ষা থেকে বঞ্চিত, মাদকের সাথে জড়িত কিংবা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। তো সরকারি কোনো পরিসংখ্যান নাই, তবে মোটামুটি হিসাবটা এরকম আর কি। আচ্ছা, পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদের নিয়েও আপনারা কাজ করেন, তো সাদিয়াপুর কাছে একটু জানতে চাইবো যে তাদের নিয়ে কি ধরনের কাজ করে থাকেন আপনারা? পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে আমরা মূলত চাচ্ছিলাম যে সাস্টেইনেবল কিছু করতে, দীর্ঘমেয়াদী কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা জি। চাচ্ছিলাম সেরকম কিছু করতে। সেখান থেকে আমরা সময় নিয়ে চিন্তা ভাবনা করে যেটা করলাম, প্রজেক্ট আলো নামে একটা প্রজেক্ট লঞ্চ করেছি, যেটা কাজ এখন আমরা শুরু করিনি, তবে প্রজেক্টটার ফান্ডিং চলছে, কাজ করার প্রক্রিয়াটা চলছে। তো এর মাধ্যমে আমরা কিছু ফ্যামিলি, 5টা ফ্যামিলির দায়িত্ব নিলাম। প্রথম কোনো ফ্যামিলিতে দেখা গেল বাবা অসুস্থ কিংবা বাবা নেই, কিন্তু মা সেলাই কাজ করতে পারে, ওই ফ্যামিলিতে যদি একটা সেলাই মেশিন কিনে দেওয়া হয়, তার হয়তো রোজগারের একটা উপায় হলো, সে কিছু করতে পারবে, তার এক বাচ্চাকে স্কুলে পাঠাতে পারবে, তার পরিবারটাকে সচ্ছল রাখার জন্য বা তার জীবিকা নির্বাহের জন্য একটা কিছু করা। বাহ, নিঃসন্দেহে এভাবে 5টা ফ্যামিলিকে করার পরিকল্পনা করেছি আমরা। দেখি একটু ভাইয়ের কাছে একটু জানতে চাইবো এই ব্যাপারে। আচ্ছা, প্রজেক্ট আলো হচ্ছে আমাদের একটা সাস্টেনেবল লাইভলিহুড প্রজেক্ট, অর্থাৎ যে প্রজেক্টটার মাধ্যমে একটা ফ্যামিলিকে আমরা পরিপূর্ণভাবে স্বাবলম্বী করব। মানে আজকে যে ফ্যামিলিটা আমার কাছে সহযোগিতা চাচ্ছে, যাকে আমি খাবার দিচ্ছি কিংবা একবেলা খাবার দিচ্ছি কিংবা কোনো ঈদে জামা কাপড় দিচ্ছি কিংবা তার একটা বাচ্চাকে আমরা কখনো খাতা কলম দিচ্ছি, এতে কিন্তু সে দীর্ঘমেয়াদীভাবে কোনো সুফল পাচ্ছে না। কিন্তু ওই ফ্যামিলিটাকে যদি আমি স্টাবলিশ করে দিই, স্বাবলম্বী করে দিই, দেখা গেছে তার খাবারেরও সমস্যা হবে না, তার বাচ্চার পড়াশোনা নিয়েও সমস্যা হবে না, এবং তাকে আমার ঈদে জামা কাপড় দিতে হবে না। অর্থাৎ যেই মানুষটা আজকে আমার থেকে সহযোগিতা চাচ্ছে, এই প্রজেক্টটার মাধ্যমেই সেই মানুষটাকে এমনভাবে স্বাবলম্বী করবো আমরা যেন ভবিষ্যতে বা 1, 2, 3 বছর পরে সেই অন্যজনকে সহযোগিতা করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে এটা আপনারা কোন জায়গাটাকে আসলে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন, বা নিশ্চয়ই আপনাদের প্রজেক্টের একটা নির্দিষ্ট এরিয়া আছে, এরিয়া ভিত্তিক আপনারা এগুচ্ছেন, কোন প্রজেক্ট কোন এরিয়া ভিত্তিক এবং কাদেরকে আসলে বেছে নিয়েছেন? আচ্ছা, আমরা হচ্ছে এই প্রজেক্টটার জন্য আমরা কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জে আমরা একটা জরিপ করছিলাম। সেই জায়গা থেকে মোটামুটি আমাদের মাথায় আছে প্রাথমিকভাবে 50টা ফ্যামিলি, এবং 50টা ফ্যামিলিকে স্বাবলম্বী করার প্রাথমিক ধাপ হিসেবে আলো সিজন 1 নামে আমরা প্রথমে 5টা ফ্যামিলিকে স্বাবলম্বী করব। তো এটা সিরাজগঞ্জে হবে, কুড়িগ্রামে হবে, মানে একেবারে দরিদ্র যারা এবং যারা একেবারে বলা যায় যে সব অধিকার থেকেই বঞ্চিত আসলে। আচ্ছা দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, এবং আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলছি দুজন স্বপ্নবাজ তরুণদের সঙ্গে, যারা মূলত বিবেক ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন নিয়ে কাজ করেন, যারা
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সমাজের সুবিধাবঞ্চিত যে শিশু রয়েছে এবং তরুণদের নিয়ে কাজ করেন, এবং এর বাইরেও নানা ধরনের কাজ তারা করে থাকেন। এবং আপনারাও চাইলে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে, এবং আপনারা চাইলে বিবেক ফাউন্ডেশন সম্পর্কে বা তাদের কাজ সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে অথবা এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত আপনারা চাইলে দিতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডিটির মাধ্যমে। আচ্ছা, আমরা বিরতির আগে শুনছিলাম আপনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কিভাবে কাজ করেন বা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কিভাবে ধাপে ধাপে আপনারা কাজ করেছেন। একটু জানতে চাইবো যে আপনারা আসলে তরুণদের নিয়ে আসলে কি ধরনের কাজ করেন। আগে একটু সাদিয়াপুর কাছে জানতে চাইবো। তরুণদের জন্য আমাদের প্রত্যেক বছর একটা প্রোগ্রাম হয়ে থাকে ইয়াং লিডার মিট আপ নামে, যেখানে যে প্রোগ্রামে যে কোনো ইয়াং লিডার মিট আপ। Meetup। আচ্ছা, যেখানে কার সাথে মিট করবে? লিডারদের সাথে লিডারদের মিট আপ, আচ্ছা, যেখানে একজন আরেকজনের কাছ থেকে কিছু শিখতে পারবে, আমরা তাদের কাছ থেকে শিখবো, ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে কিছু শিখবে। প্রোগ্রামটা করছি, এবং যে কেউ তরুণরা যা কিছু করতে চায়, নেতৃত্ব দিতে চায়, কোনো কিছু উদ্যোগ নিতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভয়ে করতে পারছি না, নিতে পারছি না, সে ধরনের প্রোগ্রাম একটা। অর্থাৎ আমি যদি একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তরুণ উদ্যোক্তাদের জন্য একটা প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের যে কোনো প্রবলেম বা যে কোনো ধরনের আইডিয়া শেয়ার করবে এবং সেই আইডিয়া দিয়ে মাধ্যমে আসলে তারা পরবর্তীতে কাজ করবে। এই সম্পর্কে আপনাকে একটু জানতে চাইবো। আচ্ছা, সেটা হচ্ছে তরুণদের নিয়ে আমরা যেমনটি সাদিয়া বলছিল আর কি, ইয়াং লিডার মিট আপ নামে একটা প্রোগ্রাম করে থাকি। এই প্রোগ্রামের চিন্তা ভাবনা আমি আপনাকে শুরুতে যেটা বলছিলাম, যে আমরা যখন বিভিন্ন সময় কাজ করতে যাই তখন দেখা গেছে যে আমাদের নিজেদের সেভাবে স্কিল নাই। হ্যাঁ, তো সেই চিন্তা ভাবনা থেকেই আমরা ইয়াং লিডার মিট আপের আয়োজন করি। এই জায়গায় যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা আসেন, যারা নতুন স্বপ্ন দেখছেন যে সে উদ্যোক্তা হবেন তারাও আসেন, এবং সবাই আসার পরে আমরা নলেজ শেয়ার করি, একজন আরেকজনের সাথে নলেজ শেয়ার করি, এবং সে জায়গায় ট্রেনার থাকে, তারা আমাদেরকে ট্রেন করেন, বিভিন্ন বিষয়ে তারা আমাদেরকে শিখান, এবং সেই জায়গা থেকে মোটামুটি আমরা নেতৃত্ব দেওয়ার জন্য একটা স্কিল অর্জন করি। আচ্ছা, তরুণদের জন্য এ পর্যন্ত আপনারা কি ধরনের কাজ করেছেন? তরুণদের নিয়ে আমাদের ইয়াং লিডার মিট আপ এটা তো আছেই, এছাড়া আন্তর্জাতিক সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং যার সিস্টার অর্গানাইজেশন বাংলাদেশ ইউথ এগেন্স্ট হাঙ্গার, এদের সাথে সহ আয়োজক হিসেবে আমরা কাজ করছি। বাংলাদেশে যুব ছায়া সংসদ নামে একটা সংসদ আছে, যারা মানুষের খাদ্য অধিকার নিয়ে কাজ করেন, যুব সংসদের আয়োজন করেন, এবং বিভিন্ন অধিকার, যুবকদের যেসব অধিকার আছে সেই অধিকার নিয়ে তারা কথা বলেন। তো সেই যুব ছায়া সংসদের গর্বিত সহ আয়োজক হিসেবে বিবেক ফাউন্ডেশন 2 বছর যাবত কাজ করছে। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে সাদিয়াপুর কাছে, যে বিবেক ফাউন্ডেশন তো এই যে যেই কাজগুলোর কথা আপনারা বলছেন স্পেসিফিক এই কাজগুলো করেন, এর বাইরে আর কি ধরনের কাজ আসলে করে থাকেন? এর বাইরে বিভিন্ন সময়ে ত্রাণ দেয়া, অর্থাৎ দুর্যোগপূর্ণ মুহূর্তে, শীতের সময় শীত বস্ত্র, কম্বল বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ ঈদের সময়। এছাড়া ফুড ব্যাংকিং নামে আমাদের একটা প্রজেক্ট আছে, যেখানে কোনো অনুষ্ঠানে কিছু খাবার বেঁচে গেল, আমাদের ফোন দিলে আমরা ওই খাবারগুলো কালেক্ট করে যারা খেতে পারে না, বিভিন্ন সময় দেখি আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকে বা রাস্তার পাশে থাকে, তাদের কাছে পৌঁছে দেই। এছাড়া আমাদের বিবেক অনলাইন ব্লাড ব্যাংক নামে একটা প্রজেক্ট রানিং আছে, যেখানে রক্ত সংগ্রহ করে দেই আমরা। আচ্ছা, অর্থাৎ স্বেচ্ছায় আপনারা রক্ত দেন? হ্যাঁ। আচ্ছা, আমাদের আছে স্বপ্ন ওদের সত্যি হবে নামে একটা প্রজেক্ট, এটা যদিও এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে। এই প্রজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা কিছুদিন পর পর রানিং আছে শিক্ষা উপকরণ বিতরণ করি আমরা। আচ্ছা, ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে মানে আপনাদের এই যে প্রজেক্টগুলো সাদিয়াপা বললেন, এর বাইরে আর কি ধরনের কাজ করে থাকে? স্বপ্ন ওদের সত্যি হবে সম্পর্কে আমি একটু বিস্তারিত বলি। স্বপ্ন ওদের সত্যি হবে এই প্রজেক্টটা লঞ্চ করার আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল যারা কোনো প্রতিষ্ঠানে পড়ছে কিন্তু একটু সাপোর্ট দরকার, মানে যাদেরকে আমরা যে জায়গায় পড়াচ্ছি সেই জায়গাতে আসলে তাদেরকে পড়াতে পারছি না, কিছুটা দূরে থাকে, কিংবা তাদের এরিয়াটা আমাদের এরিয়া সেম না, তো এদেরকে আমরা শিক্ষা উপকরণ দিচ্ছি স্বপ্নদের সত্যি হবে প্রজেক্টের মাধ্যমে। তাদেরকে আমরা বৃত্তি দিচ্ছি, এবং যারা আসলে টাকার অভাবে কোনো স্কুলে ভর্তি হতে পারছে না, যেমন আমরা আসলে অক্ষর জ্ঞান দান করি কিন্তু একাডেমিক শিক্ষাটা তো আমরা দিচ্ছি না, তো
তো কেউ যদি চায় যে অক্ষর জ্ঞানটা লাভ করার পরে সে একাডেমিক শিক্ষাটা নিবে, সেই ক্ষেত্রে আমরা তাকে স্কুলে ভর্তি করাই দিই। এবং এই প্রজেক্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা প্রায় 1000 সুবিধা বঞ্চিত শিশু বা অধিকার বঞ্চিত শিশুদের আমরা শিক্ষা সহায়তা প্রদান করেছি। বাহ, নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। ফুড ব্যাংকিং প্রজেক্টটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, সাদিয়া আপা কিছুটা বলেছে, আপনার কাছে একটু জানতে চাই বিস্তারিত। আমরা জানি যে বর্তমান বিশ্বে প্রতিদিন অনেক মানুষ মারা যায় ক্ষুধার জন্য, খাবারের অভাবে। তো বিষয়টা যখন আমরা মানে এই বাংলাদেশে এই মুহূর্তে আসলে খাদ্যের অভাবে মানুষ মারা যায়, এই বিষয়টা মনে হয় অনেকটা পুরনো দিনের গল্পের মতো, কারণ এই মুহূর্তে আসলে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে এবং খাবারের স্বয়ংসম্পূর্ণ, তারপরেও কিন্তু খাবারের অভাব আছে, আপনি খেয়াল করবেন। খাবারের অভাব আজীবন মানে কিছু কিছু মানুষের জন্য সবসময় থাকবে, কিন্তু এখন বাংলাদেশ মানে অনেকটাই ডেভেলপ করছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। যাই হোক, যখন আমরা ফিল করলাম আসলে যে অনেক মানুষ আছে যারা খাবার পায় না, কিংবা যদিও খাবার পায়, বস্তির একটা মানুষ কিন্তু সে কিন্তু আমরা যেই খাবারগুলো খাই সেই খাবারগুলো পায় না। বস্তির একটা ছেলে পুষ্টিকর খাবার পায় না, অর্থাৎ পুষ্টিহীনতা ভোগে, মানসম্মত খাবার যেটা বলি আমরা সেটা মনে হয়। তো আমরা যখন এটা নিয়ে চিন্তা করি প্রজেক্টটার বিষয়, তখন মোটামুটি সবাই শকড হই যে আসলেই তো বস্তির একটা ছেলে বা একটা মেয়ে ও তো চাইলেই ভালো খাবার খাইতে পারে না। শুধু যে খাবার পায় না সেই জন্য ফুড ব্যাংকিং তা না, ও চাইলেই ভালো খাবার খাইতে পারে না। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমরা মোটামুটি আমাদের আশেপাশে যেসব কমিউনিটি সেন্টার আছে সেই জায়গায় আমাদের ফুড ব্যাংকিংয়ের নাম্বার দেওয়া আছে। ওনারা যখন বলে যে বিভিন্ন প্রোগ্রাম থেকে কিছু খাবার বেঁচে গেছে, আপনারা যদি এটা নিয়ে যান, তো আমাদের ভলান্টিয়াররা যেটা করে সেই জায়গা থেকে খাবারটা সংগ্রহ করে, এবং আমরা প্রথমে হচ্ছে গেলে আমরা যে এরিয়াটি নিয়ে কাজ করি সেই এরিয়ার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। যদি তার থেকেও বেশি থাকে আমরা সেগুলো রাস্তায় বিতরণ করি। বাহ, অসাধারণ উদ্যোগ। এ পর্যন্ত আসলে ফুড ব্যাংকিং আপনারা কেমন সাড়া পেয়েছেন? আচ্ছা, এটা আমি বলি। ফুড ব্যাংকিংয়ে মোটামুটি আমরা ভালো সাড়া পেয়েছি, এবং এই প্রজেক্টটা কন্টিনিউয়াসলি চলছে। যদিও আমরা প্রজেক্টটা সম্পর্কে সেরকম ফোকাস করি না, কারণ আমরা এডুকেশন, ব্যাকওয়ার্ড পপুলেশন মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে যেই কাজ সেই জায়গাতে ফোকাস করি, এবং তরুণদের নিয়ে। বাট ফুড ব্যাংকিংয়ের কাজ চলছে। আমরা রিসেন্টলিও একটা প্রোগ্রাম শেষ করলাম যে জায়গাতে আমরা প্রায় 250 বাচ্চাদের একবেলা মানসম্মত খাবার খাইয়েছি। আচ্ছা, মানে এক্ষেত্রে মানে যারা মানে প্রোগ্রামটা অর্গানাইজ করে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে তারপর মনে হয় এই বিষয়টাকে সমাধান করেন। ওনারা আমাদেরকে ফোন দেন, কমিউনিটি সেন্টারে বলা আছে আমাদের, জাস্ট কোনো প্রোগ্রামে খাবার বেঁচে গেলে ওনারা আমাদেরকে ফোন দেন। আচ্ছা, সেক্ষেত্রে তো যাদের প্রোগ্রাম হয় তাদের একটি অনুমতি লাগবে যে আপনাদের খাবার দেওয়ার। হ্যাঁ, নিঃসন্দেহে। আচ্ছা, তো আপনারা মানে প্রতি মাসে কি এ ধরনের সাড়া পান কিনা, বা এইভাবে আপনাদেরকে খাবার সরবরাহ করে কিনা? এটা আসলে যদি প্রোগ্রাম থাকে সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখবেন যে আপনার বিশেষ করে শীতের সিজনে অনেক প্রোগ্রাম থাকে এবং আমরা নিয়মিত রেসপন্স পাই, কিন্তু এই যে লাস্ট যদি বলি ঠিক এই সময়টাতে সেভাবে প্রোগ্রাম হচ্ছে না, যে কারণে দেখা যাচ্ছে এই সময় রেসপন্সটাও কম। বাট আমরা ফুড ব্যাংকিংটার সাথে আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে কেউ যদি তার বার্থডে সেলিব্রেট করতে চায়, মানে সে বিভিন্ন কাজ করে টাকা নষ্ট না করে জাস্ট ওই টাকা দিয়ে কিছু সুবিধাবঞ্চিত শিশুদের খাওয়াবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে উৎসাহিত করি যে আপনি আমাদেরকে জানান, আমরা বাচ্চাদেরকে অর্গানাইজ করে আপনার বার্থডে পালন করবো এবং তাদের সাথে। অসাধারণ, অসাধারণ। আচ্ছা সাদিয়া আপু, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা যে এই যে সংগঠনটা পরিচালনা করছেন, এটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে এবং এই মুহূর্তে কতজন সদস্য রয়েছে আপনাদের সংগঠনে? আমাদের মেম্বার নেওয়ার ক্ষেত্রে আমরা বেশ সতর্কতা অবলম্বন করে থাকি। অনেকেই দেখা যায় আসে, ফেসবুকে দেখছে ভালো লাগছে সেজন্য আসছে। তো এই ব্যাপারটাতে সতর্ক হওয়া খুব জরুরি মনে করি আমরা। আসলে কিছুদিন পর চলে গেল, তেমন স্বেচ্ছাসেবক আসলে দরকার নেই। তো কেউ মেম্বার হওয়ার আগ্রহ প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা প্রথমে তাকে ভলান্টিয়ার হওয়ার জন্য উৎসাহিত করি, ভলান্টিয়ার হতে বলি। সে ভলান্টিয়ার হওয়ার পর কিছুদিন তার কার্যক্রম দেখে এবং যদি মনে হয় যে সে থাকবে, অ্যাকচুয়ালি আমাদের সাথে কাজ করবে, সেক্ষেত্রে আমরা মেম্বার হওয়ার জন্য প্রস্তাব করি তাকে, এবং তখন মেম্বার হিসেবে তাকে নিই। যে কারণে আমাদের মেম্বার সংখ্যা কিছুটা কম, 70+। আচ্ছা, মেম্বার যারা রয়েছেন তারা আসলে কি করেন? সবাই কি আপনারা স্টুডেন্ট? স্টুডেন্ট বাইরেও কিছু আছে, প্রফেশনাল। আচ্ছা, একটা বিষয় ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে ইকবাল সাহেব যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের সূত্র ধরে, সেটা হচ্ছে যে আপনাদের এই কার্যক্রম বা বিবেক ফাউন্ডেশনের কার্যক্রম কি শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক কিনা, বা ঢাকার বাইরে এর কার্যক্রম পরিচালনার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? আচ্ছা, আমি শুরুতেই ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই, উনি আমাদের একজন বড় শুভাকাঙ্ক্ষী, এবং যে কথাটি না বললেই নয়,
যেই সময়টাতে আমরা বাচ্চাদের নিয়ে আসলে প্রোগ্রাম করার জন্য সেভাবে স্পেস পাচ্ছিলাম না, ইকবাল ভাই উনি মূলত স্পেসের ব্যবস্থা করে দেন। এবং ইকবাল ভাই, আপনার উদ্দেশ্যে বলছি যে আমরা শুধু রাজধানী কেন্দ্রিক না, আমরা রাজধানীর বাহিরেও ইতিমধ্যে আমরা চট্টগ্রামে কাজ করছি, আমরা লক্ষ্মীপুরে কাজ করছি এবং আমরা মাদারীপুরে কাজ করছি। এবং আপনি জিজ্ঞেস করছেন সারা দেশে আমাদের কাজ করার পরিকল্পনা আছে কিনা, অবভিয়াসলি আমাদের সারা দেশে কাজ করার পরিকল্পনা আছে, আমরা সেই লক্ষ্যেই আগাচ্ছি এবং অদূর ভবিষ্যতে হয়তো আপনি দেখবেন যে বিবেক ফাউন্ডেশন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কাজ করছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দিকে চলে এসেছি। আপনাদের কাছে একদম সংক্ষেপে একটু জানতে চাইবো যে বিবেক ফাউন্ডেশনে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, মানে আপনারা আসলে বিবেক ফাউন্ডেশনটাকে কোথায় দেখতে চান এবং আর নতুন নতুন কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? আগে সাদিয়া আপু, তারপরে আপনার কাছে যাচ্ছি। জি। নতুন নতুন পরিকল্পনা আছে, বিবেক ফাউন্ডেশনকে অনেক দূরে দেখতে চাই, সেই লক্ষ্যেই কাজ করছি। একদিন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সেই উদ্দেশ্যে কাজ করছি এবং হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যখন শুরুতে স্বপ্ন দেখা শুরু করলাম তখন হয়তো চিন্তা করি নেই যে আমরা এত এত প্রজেক্ট নিয়ে কাজ করব। আস্তে আস্তে করার এক পর্যায়ে আমরা যখন অনুধাবন করলাম এটি নিয়ে কাজ করা দরকার, সেই অনুধাবন থেকে আসলে আমাদের কাজের ব্যাপ্তি বেড়েছে। আমাদের পরিকল্পনা বা আমাদের স্বপ্ন অবশ্যই আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে স্বপ্নটা আমাদের সেটা হচ্ছে আমরা সুবিধাবঞ্চিত ফ্যামিলি যেসব নারী আছেন বা বিধবা নারী আছেন তাদের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট করার, যে জায়গা থেকে তারা ট্রেনিং নেবেন এবং ট্রেনিং নেওয়ার পরে সে নিজে স্বাবলম্বী হবে এবং তার ফ্যামিলি স্বাবলম্বী হবে। কারণ একজন পুরুষ সে কিন্তু চাইলেই রিক্সা চালাইতে পারে, বাইরে কাজ করতে পারে, যে কোনো কাজ তার জন্য অনেক সহজ, কিন্তু একজন বিধবা নারী কিংবা একজন পিছিয়ে পড়া গরিব অসহায় তার জন্য কিন্তু বাইরে কাজ করা খুব সহজ না। সেই জায়গাটা থেকে আমাদের চিন্তাভাবনা তাদের জন্য একটা ইনস্টিটিউট করার, এর বাহিরেও শিশুদের প্রপার এডুকেশন দেওয়ার জন্য, কোয়ালিটি এডুকেশনটা প্রোভাইড করার জন্য আমাদের চিন্তাভাবনা আছে যে বিবেক এডুকেশন প্রোগ্রামটাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিব। এর বাহিরেও তরুণদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, যেরকম একটা তরুণদের জন্য একটা রিসার্চ সেন্টার করার, যে জায়গা থেকে তরুণরা অ্যাকচুয়ালি শিখবে এবং সে জায়গা থেকে আসলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে যারা সমাজের জন্য কাজ করবে। আচ্ছা, আর আসলে বলেছিলাম যে শেষ প্রশ্ন, কিন্তু তারপর একটু জানতে চাই যে তরুণদের কথা বারবার বলছেন যে মানে ভলান্টিয়ারলি আপনারা যেভাবে আসলে সময় দিচ্ছেন, এইভাবে আসলে তরুণরা যদি তাদের সময়গুলো দেয়, আপনার কি মনে হয় যে মানে আসলে এই ধরনের কাজের মধ্য দিয়ে আসলে সমাজকে খুব দ্রুতই আসলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিনা? নিঃসন্দেহে আপনি জানেন যে দেশের সিংহভাগ তরুণ, এবং এই তরুণরা যদি চায় আসলে পুরো পৃথিবী বদলে যাবে এবং সেটা সম্ভব। তো আমরা তরুণরা স্বপ্ন দেখছি এবং আমরা বিশ্বাস করি যদি দেশের সকল তরুণরা এগিয়ে আসেন, যদি তারা উদ্যোগী হন, তারা যদি চান আমাদের দেশটাকে পরিবর্তন করতে, আরও অনেক সামনে এগিয়ে নিতে, আমার মনে হয় সেটা অসম্ভব কিছু না। অদূর ভবিষ্যতে হয়তো দেখবেন যে এই তরুণরা এই দেশটাকে পরিবর্তন করছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আসলে আমাদের সবারই স্বপ্ন একটি নিরক্ষরমুক্ত বাংলাদেশ তৈরি করা, এবং স্বেচ্ছাসেবী এমন অনেক সংগঠন রয়েছে যারা মূলত শুধুমাত্র বিভিন্ন জেলা ভিত্তিক বা বিভিন্ন জায়গায় আসলে কাজ করছেন, এবং তারা কিন্তু স্বেচ্ছাসেবী এই সংগঠনগুলো কিন্তু নানাভাবে তাদের কাজের মধ্য দিয়ে তার নিজের এলাকাগুলোকে আসলে ডেভেলপ করার চেষ্টা করছেন, এবং তাদের চিন্তা চেতনার মধ্য দিয়ে তাদের যেই বিবেকবোধ রয়েছে সেই বিবেকবোধের মাধ্যমে আসলে তাদের যেই দায়িত্ববোধ রয়েছে সেই দায়িত্ববোধ থেকেই তারা আসলে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, এবং আমরাও চাই আসলে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এবং এভাবে আমাদের যেই স্বপ্নের সোনার বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণ করতে। সেই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো তরুণদের সঙ্গে আমরা কথা বলবো, শুনবো তাদের স্বপ্নের কথাগুলো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই থাকুন এটিএন নিউজের সঙ্গে। শুভরাত্রি।